নমস্কার দর্শক বন্ধুরা, ডক্টর সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি অত্যন্ত সাধারণ একটি সমস্যা। অনেকেই হয়তো এটিতে ভোগেন বা ভুগছেন। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা দর্শকদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন সমস্ত নোটিফিকেশন পেতে। নমস্কার ডাক্তারবাবু, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সোমনাথ মল্লিক। নমস্কার। আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, আমরা আজকে আলোচনা করব কোমরে ব্যথা এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। ডাক্তারবাবু, প্রথমেই যে প্রশ্নটা করব, কোমরে ব্যথা কী কারণে হয়? কোমরে ব্যথার অনেকগুলি কারণই থাকতে পারে। কোমরে ব্যথা, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় লো ব্যাক পেন বলে থাকি, সেটা সাধারণত যারা লাম্বার স্পন্ডাইলোসিসে ভুগছেন, যারা ইনজুরির ক্ষেত্রে ভুগছেন কোনো, কিংবা যারা ওয়েট লিফটিং করে থাকেন, যারা ভুলভাল পশ্চারে যারা বসে থাকেন দীর্ঘক্ষণ ধরে, তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ হতে দেখা যায়। এগুলি সাধারণত পেশি কিংবা লিগামেন্টের ওপরে এর প্রভাবটা দেখা যায় কোমরের। এখন লাম্বার স্পন্ডাইলোসিসের ক্ষেত্রটা তখন তৈরি হয় যারা ভুলভাল পশ্চারে বসে থাকেন, মডারেট জব করেন বা ভারী জিনিস তোলেন, তাদের ক্ষেত্রেও দেখা যায়। যারা ওয়েট লিফটিং করেন তাদের ক্ষেত্রেও একটা মেকানিক্যাল ইনজুরি, কোনো সাপোর্টিভ ইনজুরি, এইসবগুলো হতে দেখা যায়। তো এই যে বিষয়গুলো রয়েছে, এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে লো ব্যাক পেনের এক একটা সৃষ্টি হয়। এখন যদি অ্যাকিউট একটা যদি ক্ষেত্র থাকে, অর্থাৎ এই ব্যথা হয়েছে, এই মাত্র আমাকে সারাতে হবে, তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা বাঞ্ছনীয়। যদি ঠিক মতন না সারে তাহলে দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হবে এবং রোগ নির্ণয়ের জন্য কিছু টেস্টের প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা। এখন এইগুলোকে যদি দেখা যায় যে সমস্যা মিটিয়ে ফেলা যাচ্ছে, তাহলে ঠিক আছে। আর নাহলে যদি দেখা যায় যে 3 মাসের অধিক হয়ে গেছে কোনো নতুন করে শুরু হওয়া কোমরের ব্যথা, নতুন করে ব্যথা হতে হতে 3টে মাস কেটে গেছে, তাহলে সেটা ক্রনিক পর্যায়ে চলে গেছে। তাহলে সেটা আর অ্যাকিউট পর্যায়ে নেই, সেটা ক্রনিক পর্যায়ে চলে গেছে। তখন সেটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে রোগটিকে অনেকটি আয়ত্তে আনা যাবে বা সারিয়ে তোলা যাবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি কি টেস্ট করা হয় সেটা একটু রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্স রে যেমন করা যায়, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার এবং ল্যাটারাল ভিউ থেকে তোলা হয় এই ছবিগুলি। তা থেকে জেনারেলি যদি দেখা যায় যে ফ্র্যাকচার হয়েছে, ইনজুরি রয়েছে কোথাও কোনো, তাহলে সেটাও নির্ণয় করা যায়। বা হেয়ার লাইন কোনো ক্র্যাক হয়ে রয়েছে, চিড় ধরে রয়েছে, সেটাকেও আমরা বোঝবার চেষ্টা করি। আর এমআরআইতেও একই জিনিস বোঝা যাবে, তবে এমআরআইতে আরও জানেন আপনারা অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড, সেটা অনেক বেশি স্পষ্ট হয় ছবিতে। আর এক্সের ক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার এবং ল্যাটারাল ভিউ থেকে যেসব ছবিগুলো তুলি, সেক্ষেত্রে যখন আমরা লাম্বার স্পন্ডাইলোসিসের কথা ভেবে থাকি, তখন লাম্বার স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে যেটা হয়, ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশনটা কী হয়ে রয়েছে, অর্থাৎ লাম্বার রিজিয়ন, স্পাইনের যে শেষ ভাগ, সেখানে লাম্বারের 5টা ভার্টিব্রা রয়েছে। সেগুলি সব জেলি দিয়ে তৈরি। সেগুলি সব জেলি দিয়ে যেহেতু তৈরি রয়েছে, একে অপরের সাথে ডিস্টেন্স মেনটেন করে করে চলে। কিন্তু সেই জায়গাটা যদি মেনটেন না হয়, অর্থাৎ একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রার মধ্যে এই যে সেমি সলিড যে জেলিগুলো রয়েছে, সেইটা যদি কোনোভাবে যদি শুকিয়ে যায়, রাপচার হয়ে যায়, তাহলে বা হার্নিয়েটেড হয়ে যায় স্পাইনটা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একে অপরের খুব ক্লোজ জায়গাতে চলে এসছে। একটা ভার্টিব্রা থেকে আর একটা ভার্টিব্রা, যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা জায়গা থেকে আর একটা ভার্টিব্রা খুব ক্লোজলি চলে এসছে, আবার কোনোটা আবার দূরত্ব হয়ে গেছে। এই যে জায়গাটা যখন সৃষ্টি হয়, তখন সেখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশনসের সৃষ্টি হবে। এবং আপনারা জানেন এই স্পাইনের ওপর দিয়ে অনেকগুলি নার্ভ গেছে, সেইগুলি অনেকটা রাপচার্ড হয়ে যায়, সেগুলো কার্যক্ষমতা কমে যায় এবং সেখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশনের ফলে সেখানে প্রদাহ বা ব্যথার সৃষ্টি হয়। তো এই জায়গাগুলোকে আমরা বোঝবার চেষ্টা করি যে লাম্বার রিজিয়ন, কোমরের যে জায়গা, কোমরের জায়গায় লাম্বারের যে ভার্টিব্রাগুলো রয়েছে, তার যে ডিস্কগুলো রয়েছে, সেইগুলো ডিস্ক স্পেসগুলো কোথাও বৃদ্ধি পেয়েছে, কোনটা কতটা ঘাড়ে এসে গেছে একে অপরের, সেই জায়গাটার দূরত্বটা যখন মেনটেন হয় না, তখনই এই রকম সিচুয়েশনসের সৃষ্টি হয়।
তো এই জায়গাটাতে লাম্বার স্পন্ডাইলোসিস আমি বিশেষ করে বলতে পারি কোমরে ব্যথার ক্ষেত্রে অধিক ক্ষেত্রে দেখা যায় যে লাম্বার স্পন্ডাইলোসিসের প্রকোপটাই বেশি। আচ্ছা, ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন করব, লাম্বার স্পন্ডাইলোসিস যদি কারোর হয় তাদের জীবনযাপনটা কিরকম হওয়া উচিত? লাম্বার স্পন্ডাইলোসিসের ক্ষেত্র যদি সৃষ্টি হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা ডাক্তারবাবুরা পেশেন্টদেরকে বলি যে আপনারা কোমরে বেল্ট পরা শুরু করুন, সারাদিনে 8-9 ঘন্টা অন্ততপক্ষে বেল্ট পরে থাকতে হবে, খাওয়া ঘুম স্নানের সময়টুকু ছাড়া বাদবাকি সময়টুকু আপনারা পরে থাকুন, এটা একটা আমরা বলি। আর এছাড়াও আমরা বলি যে 5 কেজির বেশি ভারী জিনিস যেন মেঝে থেকে জমি থেকে বা কোনো জায়গা থেকে যেন সব না তোলে বা বহন করে, এই কথাটা আমরা বলি। এবং আমরা এর সাথেও বলি যারা যোগাভ্যাস কিছু জানেন বা যারা যোগাভ্যাস জানেন না এরকমও অনেকে রয়েছেন, তারা তাদের প্রকৃত কোনো যোগ গুরুর কাছে গিয়ে ব্যায়ামের টিচারের কাছে গিয়ে আপনারা লাম্বার স্পন্ডাইলোসিস বা এই ধরনের পেশি সংক্রান্ত লিগামেন্ট সংক্রান্ত কোমরের ব্যথায় যারা ভুগছেন তারা তাদের যোগ প্র্যাকটিস করে অনেকটা সুস্থ হতে তারা পারেন। আচ্ছা, ডাক্তারবাবু যদি কোনো হোমিওপ্যাথি ওষুধ থাকে এই রোগের ক্ষেত্রে সেটা একটু বলেন। হোমিওপ্যাথিক ওষুধ অনেকগুলোই রয়েছে, তার ভেতরে আমি ইনজুরির ক্ষেত্রে প্রথমেই বলবো আর্নিকা মন্টানা। আর্নিকা মন্টানা জানবেন, একটা খুব দারুণ ওষুধ, আমরা অনেকেই এর নাম জানি এবং ইনজুরির সময় বা আঘাতপ্রাপ্ত অনেকেই এটা অ্যাভেল করেন, খান। যদি ক্রনিক পর্যায়ে চলে গিয়ে থাকে ব্যথার কারণটা, ইনজুরির কারণে কারো কোমর ব্যথা, পুরনো একটা ইনজুরি আজ থেকে 5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, এমনকি তার থেকেও বেশি পুরনো সময় তাকে ভুগিয়ে তুলেছে, এখন ব্যথাটা তখন অনুভব হয়েছিল, তখনকার মতন ব্যথাটা রেজিস্ট হয়ে গেছিলো, কিন্তু ব্যথাটা আবার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে, কিন্তু কোনো এক্সরে কোনো এমআরআইতে সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না, তখন কেস হিস্ট্রি নিয়ে জানা গেল যে তার একটা পুরনো একটা ইনজুরির সমস্যা তার হয়েছিল। তো তখন আমরা আর্নিকা মন্টানার কথা ভাববো। আমরা যদি খুব লো পোটেন্সিতে এটাকে ব্যবহার করি, আর্নিকা মন্টানা 3 অথবা 6 এই পাওয়ারটাতে আমরা যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে 2 ফোঁটা করে সারাদিনে 3 বার প্রলং ইনটেক করতে হবে। বহুদিন যাবৎ খেয়ে যেতে পারলে আস্তে আস্তে, বহুদিন বলতে আমি অন্ততপক্ষে বলবো 3 থেকে 6টা মাস, তাহলে দেখা যায় যে এতদিনের পুরনো ব্যথাটা আস্তে আস্তে সেরে যাচ্ছে। এছাড়া লাম্বার স্পন্ডাইলোসিস বলুন বা সাধারণ লিগামেন্টের ব্যথা বলুন, পেশির ব্যথা বলুন, যেসব কারণে কোমরের ব্যথাগুলি হয়ে থাকে তার একটা ওষুধ আমি দারুণ জানি, সেটা হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া যারা মুভমেন্ট করছেন, যারা মুভমেন্ট করলে বেড়ে যাচ্ছে ব্যথাটা, ব্যথাটা তখন বেড়ে যাচ্ছে যখন মুভমেন্ট করছেন, বসে থাকছেন তো ব্যথাটা আর কিছু নেই, চলা হাঁটা শুরু করলেন ব্যথাটা শুরু হয়ে গেল, ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া সেক্ষেত্রে আমরা 30 অথবা 200 শক্তিতে ব্যবহার করা যায়, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার ব্যবহার করতে পারলে খুব সুন্দরভাবে এটা কাজে দেবে। এছাড়াও আরেকটা ওষুধ রয়েছে রাস্টক্সিকোডেনড্রন, বা ছোট করে আমরা রাস্টক্স বলে থাকি। রাস্টক্স আবার মোশানে কিন্তু সেটা কমে যায় ব্যথাটা, ঠিক ব্রায়োনিয়ার উল্টো, মোশানে এটা কমে যাচ্ছে এবং বসে থাকলে ব্যথাটা বেড়ে যাচ্ছে। 30 অথবা 200 শক্তিতে রাস্টক্স ব্যবহার করুন, সারাদিনে 2 ফোঁটা করে 3 বার খেলে যথেষ্ট বলে আমি মনে করি। এছাড়াও আর একটা ওষুধ আমি বলবো, সেটা হলো ম্যাগফস, ম্যাগনেসিয়াম ফসফরিকা। এই ম্যাগফস ওষুধটাকে আপনারা 6x পাওয়ারে ব্যবহার করুন, গরম জলের সাথে 4টে করে বড়ি মিশিয়ে খান, সারাদিনে 3 বার। এটা করলেও ব্যথাটা অনেক কমবে। তবে আমি আবার একবার বলি, ওষুধের ওপরে নির্ভর আমরা নিশ্চয়ই করব, ওষুধ আমাদেরকে নিশ্চয়ই সারিয়ে তুলবে, কিন্তু তার সাথে সাথে যেটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো ভালো যোগাভ্যাস করা, সঠিক যোগাভ্যাস করা, এবং যেগুলো আমি বারণ করলাম যেমন ভারী জিনিস না তোলা কিংবা নরম তুলতুলে বিছানাতে বেশি না শোয়া, এইগুলোকে আমরা যত মেনটেন করতে পারবো তত ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আমাদের দর্শক বন্ধুদেরও অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করবেন সমস্ত নোটিফিকেশন পেতে। আপনারা কমেন্টেও জানাতে পারেন আপনাদের মতামত। অনেক ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।